আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্টের আরেকটি লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে বিপরীত ম্যাট্রিক্স সহ আরও কয়েকটা ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিস পড়ব, যেগুলো আমরা বারবার বলে আসতেছিলাম যেগুলো আমরা শেষের দিকে শিখব। তার কিছু আজকে শিখব, কিছু হয়তো পরের ক্লাসে শিখব। এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার আরও দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সমাধান পদ্ধতি, একটা ব্লক ম্যাট্রিক্স পদ্ধতি। এ পর্যন্ত আমি যতদূর দেখছি তোমাদের পরীক্ষায় তোমার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে লিখে দেয় যে অ্যাডজয়েন্ট পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, যেটা আমরা শিখেছি অলরেডি। আরেকভাবে আসে সমাধান পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, যেটা আজকে ইনশাল্লাহ শিখব। আরেকটা যেটা আসে সেটা হলো হচ্ছে ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে। কিন্তু ব্লক ম্যাট্রিক্সে এটা আমি এখন পর্যন্ত পরীক্ষায় দেখি নাই যেটা দিচ্ছে, বাট বইগুলোতে এগুলো হচ্ছে থিওরিটা দেওয়া আছে আর কি। সো আমরা হয়তো ওটা শিখবো, কিন্তু আজকে না, ওইটা আলাদা করে কোনো একটা মানে সাব ক্লাসে আমরা শিখে যাবো ইনশাল্লাহ। তো সমাধান পদ্ধতিতে আমরা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এইটার যে থিওরিটা, এটা একটু যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হলো যে ধরো তোমাদেরকে এই যে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, আমি পরের স্লাইডে দেখাই। এই যে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। এই প্রশ্নটা আসে ঢাকা বোর্ড 2015 সালে। এই সমাধান পদ্ধতিতে নির্ণয় করো। হ্যাঁ, তো এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। তো এর থিওরিটা কি? থিওরিটা হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হলো যে এই যে হচ্ছে আমরা যে কাজটা করতেছি, যে এ ম্যাট্রিক্স যেটা আমাদের দেওয়া আছে, সেটার সাথে আমরা অজানা একটা ম্যাট্রিক্স এক্স, অজানা বলতে এক্স কেন বোঝাচ্ছে, এখানে এক্স ওয়াই জেড এর মানই আমরা একটা পর্যায়ে বের করব, রাইট? আচ্ছা, ভালো কথা। এক্স ওয়াই জেড যে ম্যাট্রিক্সটা, সেটার সাথে এই ম্যাট্রিক্সটা এক্স ম্যাট্রিক্সের সাথে গুণ হয়ে আরেকটা ম্যাট্রিক্স বি, এই ফরম্যাটে আমরা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স গুণনটাকে সাজায় নেব। ঠিক আছে, যেখানে এক্স হচ্ছে এক্স ওয়াই জেড এবং বি হচ্ছে এবিসি। ঠিক আছে, এইভাবে সাজায় নিয়ে আমরা কি করব, যেখানে অবশ্যই এই একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, কারণ তোমরা জানো যে ব্যতিক্রমী হলো তো আমরা হয়তো অ্যাডজয়েন্টটাই দেখছি যে 1/a ম্যাট্রিক্সের যে মান সেটা 0 হলে তো 0 দ্বারা ভাগ দেওয়া যায় না, সো এটা হবে না। সো এখান থেকে আমরা এই যে এই লাইন থেকে আমরা এই লাইনটা লিখছি, এখান থেকে যে 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 এই এক্সের ক্ষেত্রে এক্সের জন্য যে এ ইনভার্স যেটা আসবে সেটাই আমরা দেখব হচ্ছে এই এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, যেখানে এক্স হচ্ছে এক্স ওয়াই জেড, বি হচ্ছে এবিসি। তোমাদের কাছে এখনও কি বিষয়টা অস্পষ্ট লাগতে পারে, আমি উদাহরণ দিয়ে বুঝাই দেবো। তার আগে এখানে একটা কথা বলে রাখি, এখান থেকে এই যে এটা এই যে এই পাশে আসছে, ঠিক আছে, অনেকটা ভাগের মতো করে আসছে তোমাদের মনে হইতে পারে, বাট এটা কিন্তু আমি আবারও বলি, এটা কিন্তু এরকম না। ঠিক আছে, এটা ওই পাশে ভাগ হয়ে যে এরকম হয়েছে, এরকম কিন্তু না। ঠিক আছে, এরকম কিন্তু না। হ্যাঁ, দুটা কিন্তু দুটো ভিন্ন বিষয়। সরি, আমি বলতে চাচ্ছিলাম যে এ 1/a এটা কিন্তু এটা কিন্তু সেম জিনিস না। ঠিক আছে, ইভেন এইটা বলতেই কোনো ডিফাইন্ড কোনো জিনিস নাই ম্যাট্রিক্সে। ঠিক আছে, তো আমি যদি ভাগের মতো করে এক্স ওই পাশে ভাগ করে দিয়ে আমি এ ইনভার্স লিখছি, এটা কিন্তু বুঝো না। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, তো আমি এতক্ষণ যেটা বকবক করলাম এটা হয়তো অনেকের কাছে অস্পষ্ট লাগতে পারে, আমি একটু বোঝানোর চেষ্টা করি আমি আসলে কি বলতেছি। আমরা সমাধান পদ্ধতিতে ক্রেমারের রুলে আমরা কি দেখছি, আমরা দেখছি ধরো 2x + 3y + 5z = c, ধরো হচ্ছে এ। হ্যাঁ, আচ্ছা, তখন তো আমরা কি দেখছিলাম, ডি দেখছিলাম, d1। তারপরে কি লিখছিলাম হচ্ছে, সেখানে 2 এর জায়গায় ধরো আমরা লিখছিলাম হচ্ছে a1x, এরকম করে লিখছিলাম না, a1x b1y c1z। সেখানে আমরা a b বদলে আমরা একটা করে মান বসাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ভালো, কি বসালাম, 2x + 5y + 3z = d1। আচ্ছা, আরেকটা বসাই, ধরো হচ্ছে -x + -y - z = d2। ঠিক আছে, এখানেও d1 d2 এর বদলে আমরা একটা করে মান বসাই। সে মানটা কি, সেটা ধরো a, এটার মান হচ্ছে b। এটা হচ্ছে ধরো x + y + z = c। তাহলে দেখো তো, একটা জিনিস চিন্তা করো, এখানে আমি এই যে এই ম্যাট্রিক্সটাকে, এই যে সরি এই তিনটা ইকুয়েশনটাকে, এটা যদি আমি এভাবে লিখি, এই যে যে x এর যে সহগগুলা জাস্ট এই পাশে রাখলাম, 2 - 1 2 - 1 1, আহা, 2 - 1 1। হ্যাঁ, এরপরে 5
5 -1 1, এরপরে জেডারগুলো যদি লিখি 3 -1 1, ভালো কথা লিখছি, ভালো কথা। এখন এই এক্স ওয়াই জেড সেটাকে যদি এগুলো কিন্তু এক একটা ম্যাট্রিক্স, হ্যাঁ ম্যাট্রিক্স, এক্স ওয়াই জেডকে যদি আমরা এভাবে লিখি এক্স ওয়াই জেড, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই পাশে যদি লিখি এ বি সি, দেখো তো তোমাদের কি মনে আছে যে ম্যাট্রিক্সের আমরা সমাধান, যখন ম্যাট্রিক্সের গুণ শিখি তখন সমাধান করার জন্য আমরা যে একটা দুইটা অঙ্ক করছিলাম সেটার সাথে এটা মিলতেছে কিনা, যে এইখানে এই যে এক্স ওয়াই জেডের সহগগুলো লিখছি, তারপর এক্স ওয়াই জেড লিখছি, এরপরে হচ্ছে এখানে এ বি সি লিখছি, রাইট। এখন দেখো তো তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে এই ম্যাট্রিক্সের নাম ধরো আমি দিচ্ছি এ ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সের নাম দিচ্ছি এক্স ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে ধরো বি ম্যাট্রিক্স। এখন দেখো তো এই এ ম্যাট্রিক্সের সাথে এক্স কি গুণ করা যায়? যায়, কারণ এটা 3/3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স, ঠিক আছে, ভালো। তাহলে অবশ্যই করা যায়। তাহলে এই এ ম্যাট্রিক্সের সাথে আমি যদি এক্স ম্যাট্রিক্সটা গুণ করি, আমরা যে গুণের প্রসেসটা শিখছি, তাহলে কি এই জিনিসগুলো চলে আসে না? কারণ এই এক্স এর সাথে 2 গুণ হবে, প্লাস ওয়াই এর সাথে 5 গুণ হবে, প্লাস জেড এর সাথে 3 গুণ হয়ে এই যে এটা আসবে, তাই না? একইভাবে এই যে -1 এর সাথে এক্স গুণ হবে, প্লাস ওয়াই এর সাথে -1 গুণ হবে, প্লাস জেড এর সাথে মাইনাস গুণ হয়ে 1 গুণ হয়ে এই লাইনটা আসবে না? ওকে, এরপর এক্স এর সাথে 1 গুণ হবে, ওয়াই এর সাথে 1 গুণ হবে, জেড এর সাথে 1 গুণ হয়ে সবগুলো প্লাস ইকার আসবে, এটা আসবে না? এবং সেটা ইজ ইকুয়াল টু আমি এবিসি লিখছি না। সো আমার এই লেখার ফরম্যাটটা ঠিক আছে, রাইট। সমাধান পদ্ধতিতে আমরা যখন ম্যাট্রিক্সের যে এক্স ওয়াই জেডের মানগুলো বের করছিলাম, তাহলে এই প্রসেসটা লেখা ঠিক আছে না? ঠিক আছে। এখন তার মানে আমরা বুঝে নিলাম যে এক্স ইন্টু বি, আর এক্স বলতে এটা ডিক্লেয়ার করছি, বি বলতে এটা ডিক্লেয়ার করছি, সেটা কিভাবে লেখা হচ্ছে এবং এই লেখার কেন লিখতেছি এটা তো বোঝা গেছে, ঠিক আছে। তো আমাদেরকে যখন পরীক্ষার হলে বা এইসব অঙ্কের ক্ষেত্রে যখন বলে দেবে যে ধরো এই যে এই ম্যাট্রিক্স, এর পরেরটাই দেখো, এই যে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে রাখছে এ ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব, এই যে এরকম এই ফরম্যাটে রাখবো, যে এক্স ওয়াই জেড ধরে নেব, সেটার সাথে এরকম করে গুণ করে দিলে আমরা এবিসি পাচ্ছি, যেটা হচ্ছে বি, আমি লিখে রাখছি। মানে এবিসি বলতে 3টা কনস্ট্যান্ট, যেখানে এক্স ওয়াই জেড হচ্ছে মেবি চলক, ঠিক আছে, ওকে। এরকম যদি লিখি তাহলে আমরা এইটা থেকে আমরা কি এই যে এটা লিখতে পারি না, এই জিনিসগুলো লিখতে পারি না, এই 3টা রাশি লিখতে পারি তো, রাইট। আচ্ছা, তারপরে আমরা এই এক্স ওয়াই জেড এর যদি মান নির্ণয় করার চেষ্টা করি, তাহলে কি দেখবো যে এক্স এর একটা মান নির্ণয় করার চেষ্টা করতেছি, ওয়াই এর একটা, জেড এর একটা, বুঝো কথা। এই যে আমি এই দুটো তো গুণ করে এটা আসে ইজ ইকুয়াল টু এবিসি, আমি এটা এই লাইন থেকে পাইছি। এখন যদি এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করার চেষ্টা করি, তাহলে কি করব, এক্স ওয়াই এর এমন একটা মান আসবে যেটা এ বি সি এই 3টা দিয়ে কোন একটা মান আসবে, রাইট। অবশ্য ওয়াই জেড থাকবে না, কারণ ওয়াই জেড তো ওখানে তোমার হচ্ছে এক্স এর মতো একটা রাশি, চলক বলতে পারো, ঠিক আছে। তাহলে আমি তো ওটা তো রাখতে পারি না। সো এক্স এর যে মানটা আসবে সেটা ওয়াই জেড মুক্ত একটা মান আসবে এবিসি দিয়ে, ওয়াই এর একটা মান আসবে এক্স জেড মুক্ত দিয়ে, এবিসি দিয়ে কোন একটা মান আসবে, হয়তো যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা হবে, জেড দিয়েও একটা হবে এ বি সি দিয়ে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এবং প্রত্যেকটার সাথে কোনো না কোনো সংখ্যা থাকবে, হতে পারে এটা হাফ, এটা 2, এটা 1, এটা -1, এরকম কিছু একটা থাকবে। বলেই দিই, ধরো হচ্ছে হাফ এ মাইনাস বি প্লাস হচ্ছে 3/2c, এরকম একটা মান আসবে, ধরো কথার কথা এক্স এর। এরকম করে ধরো হচ্ছে এটারও একটা মান আসবে -a মাইনাস বি মাইনাস সি, ধরো এটাও আসবে a প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তখন আমরা এই জিনিসটাকে কিভাবে সাজাতে পারি বলো তো? তখন এই জিনিসটাকে এইভাবে সাজানো যায় না যে এখানে এক্স ওয়াই জেড আছে, সো লিখলাম এক্স ওয়াই জেড, এরপরে এই যে এইখানে এই এ বি সির যে সহগগুলো আছে সেগুলো আমি এভাবে লিখতে পারি না, যে হাফ -1 3/2, তারপর হচ্ছে -1 -1 তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1, তারপর 1, লেখা যায় না? লেখা যায়। এরপরে এই যে এ বি সি যেগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে এখানে লিখতে পারি না এ বি সি। আচ্ছা, কেন লিখতে পারি? কারণ দেখো যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এই যে সংখ্যাগুলো এবিসি লিখছি, তুমি এই দুটো ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ করে দেখো, ঠিক এটাই চলে আসবে। কারণ এই যে এ এর সাথে হাফ গুণ হবে প্লাস, বি এর সাথে -1 গুণ হবে প্লাস, সি এর সাথে 3/2 গুণ হয়ে যে এই লাইনটা আসবে। একইভাবে এই যে বাকি 3টা লাইন আসবে না? তাহলে দেখো তো এই যে এই ফরম্যাটের সাথে আমাদের এটা মেলে নাই, যে এটা হচ্ছে এক্স এর, এই তো এক্স, এটা হচ্ছে বি এর, এই তো বি,
তাহলে আমি ডেফিনেটলি এটাকে বলতে পারছি যে এ ইনভার্স, এই যে এটা হচ্ছে এ ইনভার্স, এই যে এইটা, ঠিক আছে। এখন তখন আমরা যে এ ইনভার্সের মানটা পাবো সেটাই আমরা বলে দেবো ওটাই হচ্ছে আমাদের নির্ণয় বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখান থেকে এই লাইনটা আমি কেমনে নিয়ে আসলাম, ঠিক আছে। এইটার তত্ত্ব কথা সরি এটা থেকে কেমনে নিয়ে আসলাম, এটা সমাধান পদ্ধতিতে নিয়ে আসলাম যে এ এক্স ইজ ইকুয়াল টু বি। সো আমরা এক্স এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা এটা ওই পাশে পার করছি, এবং আমি বলে দিছি যে এ ইনভার্স ইজ ইকুয়াল টু কিন্তু এটা না, ঠিক আছে, এটা না, হ্যাঁ, এই যে এটা না, এটা না। আচ্ছা, তাহলে এইভাবে আমরা এখানে আমরা কি করতে পারি, এক্স এর তোমার হচ্ছে এক্স সমাধান পদ্ধতিতে এ এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার হলো যে এই ক্লাসে এই জিনিসটা সামনে আজকের ক্লাসে আরও কয়েকটা জায়গায় ফেস করবা। সেটা হলো যে কিছু কিছু জিনিস আমি তোমাদের একটু দেখা, আমি লিখে রাখছি, তো এই যে দেখো বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সময় এখানে কিছু বৈশিষ্ট্য আলোচনা করছি, যে বৈশিষ্ট্যগুলো কোনো প্রমাণ নাই, প্রমাণ নাই বলতে আমাদের বইও নাই, বাংলায় সেটা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ানো হয় না। আমার মনে হয় যারা ম্যাথমেটিক্সে অনার্স করে তারাও সম্ভবত, আই এম নট শিওর, এটা আমি আন্দাজ থেকে বলতেছি, হয়তো ফার্স্ট ইয়ারও এগুলো শিখে না এই প্রমাণগুলো, কারণ প্রমাণগুলো কিছুটা জটিল এবং প্রমাণগুলো এতটা মানে মানে আমাদের পড়াশোনার সাথে ইন্টারমিডিয়েট পড়ানোর সাথে অপ্রয়োজনীয়। সো এই প্রমাণগুলো আসে না, যারা হচ্ছে সো এই প্রমাণগুলো কলেজে হচ্ছে শেখানো হয় না, ঠিক আছে, যে এই জিনিসগুলো আসলে কিভাবে হইলো, ঠিক আছে। তবে কোনো একটা ছেলে যদি কোনো একটা ম্যাট্রিক্স ধরে দিন, কোনো একটা ছেলে বা কোনো ছাত্রী মেয়ে যদি এই তোমার হচ্ছে এর কোনো ম্যাট্রিক্সের মান ধরে নিয়ে যদি ধরে যদি এই জিনিসগুলো প্রমাণ করার চেষ্টা করে, সে আমার ধারণা প্রমাণ করতে পারবে। কিন্তু পড়ানোর সময় এই জিনিসগুলো, এই ধর্মগুলো জাস্ট হচ্ছে পড়ানো হয়, এগুলো হচ্ছে প্রমাণ করে দেখানো হয় না, ঠিক আছে। কারণ ধর্ম মনে রাখলে তোমাদের এমসিকিউ করতে ইজি হবে, কিন্তু তোমাদের এই প্রমাণটা কখনোই তোমার হচ্ছে ইয়াতে আসে না, কি বলে, পরীক্ষা তো আসে না, এবং এই জিনিসগুলো কিছুটা জটিল, প্রমাণগুলো বেশ জটিল, ঠিক আছে। তো এই কথাটা কেন বললাম, এই যে তোমাদের এই যে প্রশ্ন আসতে পারে যে এ এক্স থেকে আমি এই লাইনটা কেমনে লিখলাম, এটা যদি সত্যিকার অর্থেই তুমি যে ডিপ অ্যানালাইসিস করে এটা প্রমাণ করতে চাও, প্রমাণটা একটু জটিল হয়ে যাবে, যে জিনিসটা আপাতত আমাদের মানে আয়ত্তের বাইরে, ঠিক আছে। ওকে, তো যেটা বলতেছিলাম, তো আমি এখানে প্রসেসটা শিখালাম যে আসলে কেমনে করতে হয়, আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, সেটা হলো যে এই অঙ্কটা, যে এখানে বলে দিচ্ছে যে এই ম্যাট্রিক্সটা এরকম হলে এ ইনভার্স সমান কত। সো আমরা কি করব, প্রথমে একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করব, এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড, বি ইজ ইকুয়াল টু এ বি সি। ডিক্লেয়ার করা শেষ, ভালো কথা। এখন যে কাজটা করব, আমরা প্রথমে বলতেছি এ এক্স ইজ ইকুয়াল টু বি, তাহলে এ এক্সটা বের করতে হবে, রাইট। এ এর সাথে এক্সটা গুণ হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমার 3/3 একটা ম্যাট্রিক্স আছে না, এই জন্য কিন্তু এক্স ওয়াই জেড নিচ্ছে। এটা যদি 2/2 হইতো তাহলে কিন্তু আমি এক্স ওয়াই নিতাম শুধুমাত্র, বুঝতে পারছো। সেই ক্ষেত্রে এখানে নিতাম এ বি সি নিতাম না, গেল। তাহলে আমরা এ এক্সটা গুণ করি, অর্থাৎ এর সাথে এক্স এর গুণ, এই ম্যাট্রিক্স এই ডিটারমিনেন্টটা যদি আমরা গুণ করি তাহলে কি আসে একটু লিখি, -1 1 2 1 2 3 3 1 1 এর সাথে এক্স ওয়াই জেড, এটা যদি আমরা গুণ করি তাহলে কি আসে বলো, এটার সাথে আমাদের আসে হচ্ছে এক্স এর সাথে 0 গুণ করলে 0, সো হচ্ছে ওয়াই প্লাস জেড, তারপর হচ্ছে এক্স প্লাস 2y প্লাস 3z প্লাস হচ্ছে 3x প্লাস 2y সরি y প্লাস হচ্ছে z, ঠিক আছে। এই তো আমাদের জিনিসপাতিগুলো চলে আসছে। ওকে, এখন এইটার সমান আমরা কি বলছি, এই যে ax সমান b, রাইট। তার মানে এই ম্যাট্রিক্স সমান হচ্ছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা কি, এ বি সি। সো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে সমাধান পদ্ধতি এবং ক্রেমারের রুলের মতো করে অনেকটা লিখতে পারি যে y প্লাস জেড ইজ ইকুয়াল টু এ, তারপর হচ্ছে x প্লাস 2y প্লাস 3z ইজ ইকুয়াল টু বি, 3x y প্লাস হচ্ছে z ইজ ইকুয়াল টু সি। এটা লেখা গেছে না। এখন আমরা এখান থেকে চেষ্টা করব ওই যে আগের মতো করে, একটু আগে এখানে কি শিখলাম, যে প্রত্যেকটা এক্স ওয়াই জেড আমি বের করার চেষ্টা করব, ঠিক আছে। কিভাবে বের করব, তোমরা অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, যত পদ্ধতি আছে যে কোনো ভাবে হোক তুমি এই মানগুলো বের করার চেষ্টা করবা। সো আমি প্রথমে কি করতে পারি, এটা হচ্ছে সমীকরণ 1, এটা সমীকরণ 2, এটা হচ্ছে সমীকরণ 3, ঠিক আছে। ওকে, কি করতে পারি, আমি প্রথমে যে কাজটা করতে পারি সেটা হলো যে এই যে এখান থেকে আমি এক্স এর মানটা বের করতে পারি। কিভাবে, যে দেখো এখানে হচ্ছে, ও আমার তো এখানে 2z ছিল মনে হয় না,
আচ্ছা আমি একটু এক জায়গায় লিখতে মনে ভুল করছি, যে এখানে 2z হবে, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা ভালো, এখন যে কাজটা করব যে এই যে এই রাশির সাথে এই যে এটার সাথে এই যে সমীকরণ 2 সমীকরণ 2 এর সাথে আমি 2 গুণ দেব। 2 গুণ দিলে তাহলে সরি 2 না 3 গুণ দেব, সরি 3 গুণ দিলে আমি হচ্ছে যে এটা থেকে বিয়োগ করলে x মুক্ত রাশি পাবো। সো সেটার থেকে আমি যদি 3 বাদ দিই তাহলে কি হয়, তাহলে হয় হচ্ছে 3x 6y, এটা কি 2y ছিল, 2y ছিল, তারপর হচ্ছে 9z মাইনাস 3x মাইনাস y মাইনাস z, ঠিক আছে, ইজ ইকুয়াল টু b মাইনাস c। এখান থেকে আমি কি পাই, এখান থেকে পাই হচ্ছে 3x 3x কাটা 5y 7z, 5y ও 8z ইজ ইকুয়াল টু হচ্ছে b মাইনাস c, ঠিক আছে, b মাইনাস c পাইছি। এখন একটা জিনিস চিন্তা করো, এটা আমরা একটা নতুন রাশি নাম দিই, ধরো হচ্ছে iv, ঠিক আছে, এটার নাম দিলাম। এখন এই iv আমি যদি এখান থেকে এই 5y মাইনাস z এখানে এই যে এক নাম্বার রাশির সাথে যদি অপনয়ন প্রতিস্থাপন করি তাহলে কিন্তু আমরা এখান থেকে y অথবা z এর মানটা পেতে পারি। তো চলো আমরা কাজ করি, কি করব, এটাকে 5 দ্বারা গুণ দেই, তাহলে এটাকে 5 দ্বারা যদি গুণ দেই সেখান থেকে যদি iv বিয়োগ দিই তাহলে কি হয়, তাহলে হচ্ছে 5y মাইনাস 10 প্লাস 10z মাইনাস 5y প্লাস 8z, সরি মাইনাস 8z ইজ ইকুয়াল টু a মাইনাস b প্লাস c, ঠিক আছে। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে দেখো এদের 5y কাটা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2z, আচ্ছা এখানে z ছিল, হ্যাঁ এখানে পাচ্ছি হচ্ছে 2z ইজ ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b মাইনাস প্লাস c, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা z এর মানটা পেতে পারি, আমরা একটু এটা মিশায় দেই। z এর মানটা আমরা কি পাচ্ছি, z এর মানটা পাচ্ছি হচ্ছে z এর মানটা পাচ্ছি হচ্ছে আমাদের মনে, ও আচ্ছা আমাদের একটু ভুল হয়েছে, সে ভুলটা কি যে আমরা এখানে 3 গুণ করছি না, এখানে 3 গুণ 2 করছি, তাহলে আমাদের এখানে 3b হওয়া উচিত ছিল, 2 কোটা, এই যে এটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে 3b মাইনাস c, ওকে ভালো কথা। এরপর যে জিনিসটা হলো যে এখানে আমি আবার 5 দ্বারা গুণ দিছি, রাইট, এখান থেকে 5 দ্বারা গুণ দিছি, কোনটাকে গুণ দিছি, 1 এর সাথে গুণ দিছি, এই যে এইটা, তাহলে এখানে 5a হওয়ার কথা ছিল, এটা হচ্ছে 3b, ওকে ভালো কথা। তাহলে আমরা এখানে কি পাইলাম, 5a 3b। তাহলে আমি z এর মানটা বের করি, z এর মানটা হচ্ছে যে এই যে দুইটা আছে উভয়পক্ষে ভাগ করে দেই, তাহলে হলো হচ্ছে 5/2a মাইনাস 3/2b প্লাস হচ্ছে হাফ c। এটা কিন্তু আমরা কিসের মান পেয়ে গেছি, z এর মান পেয়ে গেছি, ঠিক আছে। এখন এই z এর মানটা যদি এখানে বসাই দেই এই যে 1 নম্বর সমীকরণে, তাহলে কিন্তু y এর মানটা পাবো, রাইট। তাহলে চলো আমরা একটু বসাই দেই, তাহলে আমরা y এর মানটা পাইতে হলে কি করতে পারি, এই z এর মানকে 2 দ্বারা গুণ দেই, তাহলে হচ্ছে এখানে বসাই দিলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে a, তাহলে 2 × 5/2a মাইনাস 3/2b প্লাস 1/c, 1/c না 1/2, এখানে 2 হবে, c ইজ ইকুয়াল টু হচ্ছে a, ঠিক আছে, ওকে। এটা সমান আমরা কি লিখতে পারি, y ইজ ইকুয়াল টু 5a মাইনাস 3b প্লাস c, এখানে মাইনাস মাইনাসে প্লাস c না, ওকে, প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে a। তার মানে এখান থেকে আমরা a সমান কি লিখতে পারি, সবগুলো ওই পাশে পার করব, পার করলে কি হয়, তারপর পার করলে হয় হচ্ছে, আমি একবারে লিখতেছি, পার করলে হয় হচ্ছে 4a মাইনাস 4a অ্যাকচুয়ালি প্লাস 3b প্লাস হচ্ছে c, এরকম হয়, হ্যাঁ ওকে। এটা আমরা কি পাইলাম, এটা পাইছি হচ্ছে আমরা a মাইনাস 4a 3 মাইনাস, আচ্ছা এখানে প্লাস ছিল ওই পাশে পার করে দিলে মাইনাস হবে, মাইনাস c। আচ্ছা তাহলে x পাইছি y পাইছি, এবার আমাদের সরি z পাইছি, আমি একটু মার্ক করে রাখি, x পাইছি, z পাইছি, y পাইছি, এবার হচ্ছে আমাদের এক্সটা বের করতে হবে। এক্সটা কিভাবে বের করতে পারি, যে এই যে এইটাকে 3 দ্বারা গুণ দিলাম ধরো, আর এইটাকে 2 দ্বারা গুণ দিলাম, তাহলে কিন্তু সেগুলো ওই পাশে পার করে দিলে আমরা কিন্তু এক্স এর মানটা পেয়ে যাচ্ছি। আরেকটা কাজ করা যায়, শুধুমাত্র y এর মান এবং z এর মানটা বসাই দিলে ওই পাশে পার করে দিলে আমরা 3x এর মানটা পাচ্ছি, ঠিক আছে। আমরা চলো সেটাই করার চেষ্টা করি, যেহেতু ওখানে গুণের কোনো ব্যাপার নাই, ঠিক আছে।
এখানে কত ছিল y। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি, 3x, y এর মান কত, -4y প্লাস 3b মাইনাস সি, z এর মান কত, প্লাস হাফ 5/2a মাইনাস 3/2b প্লাস হাফ সি ইজ ইকুয়াল টু হচ্ছে সি। এখান থেকে আমরা যদি এক্স এর মানটা লিখতে চাই তাহলে কি লিখবো, 3x ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে 3x এর মান আমি একবারে লিখে দিচ্ছি যে x এর মানটা আসতেছে হচ্ছে হাফ a মাইনাস হাফ b প্লাস হচ্ছে হাফ সি। ঠিক আছে, এটা আসতেছে। তাহলে এটা হচ্ছে এক্স, একবারে এক্স এর মান আসতেছে, এক্স এর মান আসতেছে। তাহলে আমরা তিনটাই কিন্তু পেয়ে গেছি। কি পাইলাম, এই যে এইটা পেয়ে গেছি। তাহলে এক্স ওয়াই জেড পেয়ে গেছি। তাহলে আমরা যদি এক্স ওয়াই জেডটা পেয়ে যাই তাহলে আমাদের বর্তমান আমাদের এই মূল ইকুয়েশনটা কি ছিল, মূল ইকুয়েশনটা ছিল হচ্ছে এ এক্স ইজ ইকুয়াল টু বি, সো এক্স এ ইনভার্স বি। ঠিক আছে, এখন কথা হলো যে এই এক্সগুলো আমরা পরপর তাহলে সাজাই। ওকে, ভালো কথা। আমি যদি এক্স যদি পরপর সাজাই, এক্সগুলো আমি পরপর সাজাই, এখানে এক্স প্রথমে এক্স লিখবো। এক্স সমান কি লিখবো, এই তো এক্স, এক্স সমান লিখবো যে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হাফ এ মাইনাস হাফ বি প্লাস হাফ সি। ওকে, এরপরে ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখবো, -4a প্লাস 3b মাইনাস সি। জেড ইজ ইকুয়াল টু কি লিখবো, এই তো জেড 5/2a, এর সামনে একটা মাইনাস ছিল মনে হয়, 5/2a, তারপর না মাইনাস ছিল না, 3/2b প্লাস হচ্ছে হাফ সি। এখন এইটাকে দেখো, এই যে এইটাকে আমি এইটাকে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি না যে এইভাবে, মূল ইকুয়েশনটা এখানে এরকম লিখে রাখি, এই যে এইটাকে লিখতে পারি এক্স ম্যাট্রিক্স। ভালো কথা, এই যে এই ম্যাট্রিক্সটাকে, এই যে এই সমীকরণগুলোকে আমি লিখতে পারি, কি লিখতে পারি আমি, হাফ মাইনাস হাফ প্লাস হাফ, তারপর হচ্ছে -4 3 -1 5/2 -3/2 হাফ লিখতে পারি না। আচ্ছা, লিখলাম। তারপরে এই এবিসিকে আমরা এভাবে লিখতে পারি এবিসি। তাহলে দেখো এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে ঠিক এটাই পাবো না, পাবো তো। তাহলে আমাদের এই যে এইটুকু সমান হচ্ছে এ ইনভার্স, আর এই বি হচ্ছে এই যে এইটুকু। ঠিক আছে, দেখো আমাদের মূল যে আমরা যে থিওরি প্রতিপাদন করছি সেখানে এই বিটা মিলছে, বিটা হচ্ছে এবিসি ছিল। ওকে, ভালো কথা। তাহলে আমাদের এটাই হচ্ছে ডিজায়ার্ড অ্যান্সার, যে এ ইনভার্স যেটা খুঁজতেছিলাম। তো আমরা হচ্ছে ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য পড়বো, যেগুলো আমরা বিভিন্ন সময় বলছিলাম যে যেগুলো পরে পড়বো। তার মধ্যে এটা একটা বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, যেগুলো আমরা প্রমাণবিহীনভাবে দেখবো এবং বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। প্রথমটা বলতেছে যে এ একটা যদি বর্গ ম্যাট্রিক্স হয়, ভালো কথা, তাহলে সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সকে আবার ইনভার্স করলে আগেরটা পাওয়া যায়। ঠিক আছে, এটার মানে কি, ধরো এমসিকিউতে ধরো এই একটা ম্যাট্রিক্স দিয়ে রাখছে, দিয়ে বলতেছে এটার ইনভার্স ম্যাট্রিক্স এইটা, তারপর বলতে সেটাকে আবার ইনভার্স করলে কি হবে। সো তুমি ওটা ক্যালকুলেশন না করে ঠাস করে বসাই দিবা। ধরো কথার কথা বলছে যে এই একটা ম্যাট্রিক্স 2 3 1 0, তারপরে কথার কথা আমি ক্যালকুলেশন ছাড়াই বলতেছি, যেহেতু আমার ক্যালকুলেশন করতে হবে। ধরো হচ্ছে তোমার কি বলে, ধরো কথার কথা এর ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে তোমার হচ্ছে এইটা -1 0 2 3। ঠিক আছে, এখন বলতেছে যে এইটার আবার ইনভার্স ম্যাট্রিক্স কত, তো তুমি ওটা ক্যালকুলেশন না করে ঠাস করে যে এটা বসায় দেবা, এটা অ্যান্সার দিয়ে দেবা, হয়ে গেল। আচ্ছা, এখন 2/2 ম্যাট্রিক্সের তোমার হচ্ছে শর্টকাটে, এখানে হুট করে মনে পড়লো, শর্টকাটে তোমার বের করার একটা বুদ্ধি আছে তোমার হচ্ছে ইনভার্স। সেটা হলো যে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটা হবে হচ্ছে যে এটার তো ট্রান্সপোজ তোমার কি সহগুণক বের করে ট্রান্সপোজ বের করে তো খুবই ইজি, কারণ এই যে এইটার কোফ্যাক্টর এইটা, এটার কোফ্যাক্টর হচ্ছে এইটা, এটারটা এইটা, তার মানে আর হচ্ছে এটার ডিটারমিনেন্টের মান বের করা তো খুব ইজি, মানে মূল
ইকুয়েশন তো এইটাই, তাই না? সো যেহেতু 2/2 ম্যাট্রিক্স, এটা চাইলে তুমি মুখে মুখে বের করতে পারবা। এটা কত হবে? এটা 2 0, এখানে কত ছিল? 2 2 3 1 0 ছিল মনে হয়, হ্যাঁ। তাহলে এটা কত হবে? এটা হবে যে 2 - 3, আর উপরে অ্যাডজয়েন্টটা কত হবে? 0 0 হচ্ছে এখানে 0, তারপর হচ্ছে এখানে -1, এখানে হচ্ছে তোমার কত 3, এখানে হচ্ছে 2, 3, এটা হচ্ছে 2, এই যে হয়ে গেল। দেখছো, মানে এর কিন্তু মুখে মুখে বের করা যাবে। আই গেস হয়েছে, যদি প্লাস মাইনাসে ভুল না করে রাখি। ওকে, তো যাই হোক, এটা অফ টপিকের আলোচনা, এখানে না করি। এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এ এবং বি যদি একই ক্রমের অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, তাহলে এ বি কে আমি যদি ইনভার্স এ বি গুণ করে তারপরে যদি ইনভার্স বের করি, তাহলে সেটা ইজিক্যালটা হবে প্রথমে বি, দেখো এ না কিন্তু, প্রথমে বি সেটার ইনভার্স ইনটু এ এর ইনভার্স। ঠিক আছে, এখানে কেন একই ক্রমের হওয়া জরুরি? কারণ হচ্ছে এই যে গুণটা হওয়ার জন্য এ বি এবং বি এ, এই গুণটা যাতে স্যাটিসফাইড হয়। এবং অব্যতিক্রমী কেন হওয়া জরুরি? যেহেতু ইনভার্স ম্যাট্রিক্সের কথা বলছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা পয়েন্ট বলছে, কোন একটা ম্যাট্রিক্সকে দেখো এ ট্রান্সপোজ করে তার উপর ইনভার্স করছে, ঠিক আছে, ভালো, সেটা ইজ ইকুয়াল টু এ ম্যাট্রিক্স কে ইনভার্স করে তারপর ট্রান্সপোজ করছে। এটা কখন? যখন এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, হ্যাঁ, তখন সেই ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করে তার যদি ইনভার্স করি, সেটা ইজ ইকুয়াল টু ইনভার্স করে তার উপর ট্রান্সপোজ। এই দুটোর মানটা একই হবে যদি অব্যতিক্রমী হয়। ওকে, আরেকটা কি বলছে, যদি এ ইনভার্স বি হয়, বি ইনভার্স এ হয়, তাহলে এ বি ইজ ইকুয়াল টু কি? এটা কি বলতো? এটা কিন্তু ইউনিট ম্যাট্রিক্স, তোমার হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ। এবং কোন ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স? যেটা এ আর বি যে ক্রমের, আয়ও কিন্তু সেই ক্রমের। ঠিক আছে, এই জিনিসটা বোঝাই। দেখো এ ইনভার্স বি না, তাহলে এই বি এর জায়গায় তুমি এ ইনভার্সটা বসাও, মানে বি এর মানটা বসাও। তাহলে এই যে এইটা ইনভার্স আর এইটা মিলে কি 1 আসবে না? ইউনিট আসবে। 1 বলতে ইউনিট আসবে। সেই ইউনিট ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? এই যে এরকম না, 0 0 0 0 0 0, সরি 0 1 0, এরকম না? যদি 3 ক্রমের হয়, এরা যদি 3 ক্রমের হয়, তাহলে আই বলতে এটা বোঝাচ্ছি না? সো এটা উত্তর চলে আসবে, হ্যাঁ, সেটাই বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আবার বি ইনভার্স এ হওয়ার কেন জরুরি? কারণ এই জিনিসটা কি ছিল? এটা ছিল এ বি আই। এবার এই এর বদলে বি ইনভার্স বসাও। এবারও তো ইনভার্স আর নর্মাল মানে মেইনটা কাটাকাটি বলো হয়ে তোমার হচ্ছে এই যে ইউনিট কি বলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা চলে আসবে। ঠিক আছে, ওকে। এরপরে এ ইনভার্স বি এবং এ, ওমা এটা লিখি নাই আমি নাকি উঠে চলে গেছে? ও আচ্ছা, মনে পড়ছে। এ ইনভার্স বি এবং এ ইনভার্স সি হলে বি ইজ ইকুয়াল টু সি। এর কথার মানে হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে, যে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা একটু বোঝার চেষ্টা করো। সেটা হলো যে এ একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা ধরো এরকম একটা ম্যাট্রিক্স এ বি সি, আলহামদুলিল্লাহ, এ বি সি, তোমরা বলো ইয়ারহামুকাল্লাহ, এ বি সি ডি ই এফ। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের, আচ্ছা ধরো এরকম একটা ম্যাট্রিক্স, আচ্ছা এ বি সি ডি, হ্যাঁ। আচ্ছা, এই যে এই ম্যাট্রিক্সের যদি ইনভার্স ম্যাট্রিক্স বি হয়, আবার আরেকজন ক্যালকুলেশন করে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স সি পাইলো, এটা আসলে কোনোদিনও মানে তুমি একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স করে যেটা বের করছো, আরেকটা তোমার একটা ফ্রেন্ড ইনভার্স করে আরেকটা বের করছে, এটা কখনো সম্ভব না। তখনই সম্ভব যখন দুটো অবশ্যই একই হইতে হবে। এর মানে বোঝাচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স একদম ইউনিক, অনন্য, এটার কোনো ডুপ্লিকেট নাই। মানে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স করে কখনো দুইটা ভিন্ন ভিন্ন রেজাল্ট আসা সম্ভব না। তোমার একটা রেজাল্ট, তোমার ফ্রেন্ডের ভিন্ন রেজাল্ট আসা সম্ভব না। অবশ্যই একই আসবে, হয়তো ভিন্ন রূপে আসতে পারে। ঠিক আছে, এই কথাটা এখানে বলছে যে এ ইনভার্স যদি বি হয় এবং এ ইনভার্স যদি সি হয়, তাহলে ডেফিনেটলি বি এবং সি সমান হবে। এরা কখনো আলাদা জিনিস হবে না। এই সি আর বি মূলত একই জিনিস হবে, হয়তো ভিন্ন রূপে আছে, ইউনিক হবে। ভিন্ন রূপে বলতে কি, ধরো মনে করো যে এ ইনভার্স তুমি পাইছো হচ্ছে এই যে এরকম 1 -1 0 হাফ। ঠিক আছে, তোমার ফ্রেন্ড পাইছে হচ্ছে
এ ইনভার্সটা এই যে এরকম কি পাইছে, এই যে এরকম পাইছে, ডেফিনেটলি এরকমই পাবে। সেটা হলো হচ্ছে হাফ মাইনাস হাফ 0 1, সামনে ইজি হাফ গুণ থাকবে অবশ্যই। দেখো এই যে এইটা আর এটা কিন্তু সেম, এই যে হাফ গুণ করে দাও, ভিতরে ভিতরে সবগুলো এটাই আসবে। তার মানে তুমি পাইছো এইটা, তোমার ফ্রেন্ড পাইছে এইটা, বেসিক্যালি দুইটা ভিন্ন রূপে আছে কিন্তু একই জিনিস, কিন্তু আলাদা আলাদা কখনো হবে না, বুঝতে পারছো? সেটাই বলার চেষ্টা করতেছে। এরপরে কি বলছে, এ ট্রান্সপোজ এ হলে এ যদি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে এই এর জায়গায় যদি আমি এ ইনভার্স বসাই তাহলে এখানেও এ ইনভার্স হবে। মানে এ একটা যদি ম্যাট্রিক্স হয় সেটাকে ট্রান্সপোজ করে যদি এ ফিরে আসে, তার মানে কি প্রতিসম ম্যাট্রিক্স বোঝাচ্ছে, বুঝতে পারছো? এ ট্রান্সপোজ করে যদি এটাই ফেরত আসে, যেটাকে আমরা কি বলতেছি প্রতিসম ম্যাট্রিক্স, যদি ফিরে আসে ভালো কথা, তাহলে এবং এটা অবশ্যই হচ্ছে অব্যতিক্রমী, তাহলে সেখানে আমি যদি এই এর বদলে এ ইনভার্সটা বসাই তাহলে এর রেজাল্টও এ ইনভার্সটা হবে, অর্থাৎ এই বিপরীত ম্যাট্রিক্সও প্রতিসম হবে, বিপরীত ম্যাট্রিক্সটাও প্রতিসম হবে, যে ট্রান্সপোজ করলে আগেরটাই ফেরত আসবে। বোঝা গেছে? ওকে, এরপরে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য দেখতেছি, যে এ এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ হবে, বুঝতে পারছো? যেটা ইজ ইকুয়াল টু কি হবে, এ ডিটারমিন্যান্ট ইন্টু ইনভলিউন্টারি এন বা আইডেন্টিটি এন। এই এন বলতে কি, এন হচ্ছে এই যে এটার যে হচ্ছে কি হবে ক্রম। তার মানে আমরা ডেফিনেটলি এখান থেকে বুঝতে পারতেছি এ ইন্টু অ্যাডজয়েন্ট এ এবং অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল ইন্টু এ, এটা ডেফিনেটলি এমন কোনো ম্যাট্রিক্স হবে যার এই কর্ণ ম্যাট্রিক্স মানে এই বরাবর মান থাকবে, এগুলা 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 এগুলো 0 হবে, বুঝতে পারছো? কারণ আমরা যে এই যে আই এন, এই আই এনটা কি, এটা বেসিক্যালি এই যে এরকম না 1 1 1 0 0 0 0 0 0 না, তাহলে এই যে এ ডিটারমিনেন্ট বলছে এগুলো ইন্ডিভিজুয়াল গুণ হয়ে গেলে এখানে 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 গুণ হবে না, এগুলো এগুলো তো চলে যাবে, তাই না? বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। ভালো কথা। এ এন ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স হলে এবং তার ডিটারমিনেন্ট যদি 0 হয় অর্থাৎ ব্যতিক্রমী হয়, তবে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ এর মান 0। বোঝা গেছে? ওকে, যদি এ এন ক্রমের স্কোয়ার ম্যাট্রিক্স হয় এবং সেটা অব্যতিক্রমী হয় তাহলে অ্যাডজয়েন্ট এ এর মানটা হবে হচ্ছে ডিটারমিন্যান্টের, অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান হবে হচ্ছে এ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মানের উপরে এটা যে ক্রম সেই ক্রমের পাওয়ার থেকে -1। ধরো এটা যদি 3 ক্রম হয় তাহলে যে এই ধরো কথার কথা এ একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, এইটার আমরা ধরো অ্যাডজয়েন্ট এ বের করছি, অ্যাডজয়েন্ট এ, ঠিক আছে, তাহলে এইটা যদি এন ক্রমের স্কোয়ার ম্যাট্রিক্স হয় এবং এটা কি হয় অব্যতিক্রমী হয়, তাহলে এটা কিন্তু এন ক্রমের, হ্যাঁ এন ক্রমের, তাহলে এইটার যে ডিটারমিন্যান্ট, ধরো এটার ডিটারমিন্যান্টের মান হচ্ছে কথার কথা 2 3 কিছু একটা, ধরো x, আর এটার যে ডিটারমিন্যান্ট, ঠিক আছে, এই ডিটারমিন্যান্টের মান অবশ্যই অবশ্যই ধরো এটা y, তাহলে অবশ্যই অবশ্যই এই যে এটার উপরে যেতে n, তাহলে n ধরো 3 ক্রমের 3 - 1 অর্থাৎ x স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে y হবে। বোঝা গেছে? ওকে, এরপর বলছে কর্ণ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। কর্ণ ম্যাট্রিক্স মানে যার হচ্ছে শুধু কর্ণ বরাবর মান আছে সেটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। ওকে, এরপরে কি বলছে, বলছে এ একটা এন ক্রমের ম্যাট্রিক্স, বি একটা এন ক্রমের স্কয়ার ম্যাট্রিক্স, অবশ্যই স্কয়ার। এখন আচ্ছা স্কয়ার হওয়া জরুরি না, শুধুমাত্র এন ক্রমের, এটা বি ক্রমের, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি মানে এ আর বি গুণ করে, আচ্ছা যেহেতু এন বলছে এ হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স বি হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স, ওকে, এই দুইটা গুণ করে এর যে অ্যাডজয়েন্ট আসবে সেটা ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট বি, মানে আলাদা আলাদা করে, ঠিক আছে, দুইটা গুণ করে যে অ্যাডজয়েন্ট আসবে আলাদা আলাদা করে অ্যাডজয়েন্ট করে গুণ করা একই কথা। এরপর এ এন একটা বর্গ হলে কি বলছে, অ্যাডজয়েন্ট এর ওপর ট্রান্সপোজ
ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ট্রান্সপোজ। হ্যাঁ, একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট করে সেটাকে ট্রান্সপোজ করা ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ঠিক আছে, মানে ওই ট্রান্সপোজ করে সেটা অ্যাডজয়েন্ট। সেটা কখন? যখন এ একটা বর্গ ম্যাট্রিক্স হলে। আচ্ছা, এ এন নট ইকুয়াল টু 0 অর্থাৎ অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে অ্যাডজয়েন্ট ইনটু অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মানকে এই এন ক্রমের থেকে 2 বিয়োগ করে, ঘাত বিয়োগ করে যেটা হবে সেটার ইনটু এ। সুন্দর করে বুঝাই। ধরো এ একটা ম্যাট্রিক্স এন ক্রমের, এটার ধরো অ্যাডজয়েন্ট বের করছো, সেটার আবার অ্যাডজয়েন্ট বের করছো, সেটা হবে হচ্ছে ধরো এ এন ইজ ইকুয়াল টু 3 ক্রমের। তাহলে এই এ ম্যাট্রিক্সের যে ডিটারমিন্যান্ট, কথার কথা ধরো আবার দেখো এক্স আসছে, সেই ক্রম থেকে 2 মানে সূচক বাদ দিয়ে সেটার সাথে ওই এ ম্যাট্রিক্সটা গুণ হবে। এই দুটো কিন্তু ইকুয়াল। আচ্ছা, এরপরে 8 নাম্বার, এ এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং এম যদি ন্যাচারাল নাম্বার কোনো সংখ্যা হয় 1 2 3 4, সেক্ষেত্রে অ্যাডজয়েন্ট অফ এ এম মানে কোন ম্যাট্রিক্সের উপর এ এম হলে মানে কি অতবার কিন্তু নিজের সাথে গুণ হবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা পড়াইছিলাম। ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বের করে যে টোটালটা আসবে সেটার উপর এম। হ্যাঁ, এটাই বলতেছে প্রথমত। আচ্ছা, কথা শেষের দিকে এটা বলি যেটা বলতেছিলাম। আচ্ছা, আরেকটা বলছে। আচ্ছা, তার আগে এটাই বলি যে এই যে আমি যে কথাগুলো, এগুলো অনেক জটিল মনে হতে পারে। বেসিক্যালি এগুলো থেকে পরীক্ষায় একটু মানে তুলনামূলক একটু কম আসে, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং তাদের ক্ষেত্রে তোমার মনে করো একটু কম আসে। এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে একটু এমসিকিউ টাইপের পরীক্ষা যেখানে হয়, সেগুলো থেকে এখানে টুকটাক আসে। এই জিনিসগুলো অনেক জটিল মনে হতে পারে, বাট তোমরা যখন হচ্ছে অ্যাডমিশন বা এইচএসসি টেস্ট পেপারের যখন প্রবলেম সলভ করা শুরু করবা, তখন কোনো কোনো প্রবলেমে যেগুলো একটু ঘন ঘন আসতেছে, সেগুলোর যে প্রপার্টিজ এখানে দেওয়া আছে, সেই প্রপার্টিজ বারবার প্র্যাকটিস করলে, অথবা বইয়ে যে কয়টা প্রপার্টিস পড়ানো হলো বা অন্যান্য বইয়ে হয়তো এর থেকে একটা দুইটা কম বেশি থাকতে পারে, সেগুলো যদি একটু বুঝে জাস্ট মাথায় রাখো, মুখস্থ করার দরকার নেই। যদি মাথায় থাকে, মানে মাথায় থাকা বলতে আর মুখস্থ থাকার পার্থক্য কি? ধরো তুমি লেখলা, আমি যেমন লেখে লেখে বুঝাইছি, এরকম যদি লেখে লেখে নিজে নিজে যদি বোঝো, তাহলে পরীক্ষার হলে খুব বেশি তোমার কঠিন হবে না। বুঝতে পারছো? এবং তখন পরীক্ষার হলে অপশন দেখেই তুমি এই জিনিসগুলো ধরতে পারবা যে এইটা রেজাল্ট কি হবে, ওইটা রেজাল্ট কি হবে। মানে এই জিনিসগুলো বুঝতে কঠিন মনে হতে পারে, বাট মাথায় রাখার ব্যাপার যেটা বললাম, মানে করে করে বোঝার যে ব্যাপারটা, ওইটা আশা করি ওইরকম সমস্যাজনক মনে হবে না। তো এখন দেখে কঠিন মনে হতে পারে যে এতগুলো প্রপার্টিস কেমনে মনে রাখবো, কি বলতেছে না বলতেছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে খুব বেশি আসেও না, অল্প অল্প দু একটা ইম্পর্টেন্ট থেকে আসে, যেগুলো তোমরা আমরা হয়তো যখন প্রবলেম সলভ করবো বা টেস্ট পেপার সলভ করবো, তখন দেখলেই বারবার চোখে পড়লে বুঝতে পারবো যে কোন প্রপার্টিসের কথাগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, গেল। এরপর বলতেছে আরেক ধরনের ম্যাট্রিক্স, বলতেছে উলম্ব বা লম্বিক বা অর্থগোনাল ম্যাট্রিক্স। সে ম্যাট্রিক্স কাকে বলবে? যে এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এর সাথে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ করে যদি ওইটার ট্রান্সপোজ সাথে ওই ম্যাট্রিক্সটা গুণ করে যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে এন ইয়ার, তাহলে সেটাকে আমরা একটা উলম্ব বা লম্বিক বা অর্থগোনাল ম্যাট্রিক্স বলবো। এ একটা বর্গ ম্যাট্রিক্স হলে যদি এর সাথে এটা ট্রান্সপোজের সাথে এ গুণ হয়, তাহলে এটা ইজ ইকুয়াল টু আই বলবো। ঠিক আছে, সেটা এরকম এখানে একটা ম্যাট্রিক্সের উদাহরণ দেওয়া আছে, যেটা আমি ধরো অক্ষরপত্র বই থেকে লিখছি। এ ইজ ইকুয়াল টু কজ এক্স সাইন এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স, এটা একটা ম্যাট্রিক্স, সেটা এটা একটা উদাহরণ। আচ্ছা, এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে এ উলম্ব হলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু এটি হবে, এ ট্রান্সপোজ হবে। বুঝতে পারছো কেন হবে? এই যে এখান থেকে দেখো, এ টি এ ইজ ইকুয়াল টু আই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না, এখান থেকে কিন্তু এদের এরকম লেখা যায়। ঠিক আছে, সম্ভব না, না না ওয়েট, আচ্ছা বাদ দাও, এটার হিসাবটা বাদ দাও, মানে ভুল লিখছি। ওকে, যাই হোক, এ উলম্ব হলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ গেল। আরেকটা বলছে এ বি উলম্ব হলে এ বি এবং বি এ উভয়ই উলম্ব হবে, গুণফলটা, এবং এ বি ক্রমেতে এবং বি এ ক্রমে উভয়তেই উলম্ব ম্যাট্রিক্স হবে। আরেকটা বলতেছে এ উলম্ব হলে এ ট্রান্সপোজ এ ইনভার্স উভয়ই উলম্ব ম্যাট্রিক্স হবে। উলম্ব ম্যাট্রিক্স কি আবারও বলি, একটা স্কয়ার ম্যাট্রিক্স, তারপরে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু ইন্টু
ও সেই ম্যাট্রিক্সটা ইজ ইকুয়াল টু আই এন। বুঝতে পারছো? এটাই হচ্ছে উলম্ব ম্যাট্রিক্সের শর্ত। তোমরা এই যে এই ম্যাট্রিক্সটা নিয়ে তোমরা এই যে এই শর্তটা এইটা এগুলো চেক করতে পারো। চেক করার পর আমাদেরকে কমেন্টে অথবা আমাদের ফোরামে যোগাযোগ করে জানাবা যে কীরকম রেজাল্ট আসলো, মিলছে কিনা। এরপরে বলছে উপম্যাট্রিক্স বা সাবম্যাট্রিক্স। সাবম্যাট্রিক্স হচ্ছে অনেকটা সাবসেটের মতো, ঠিক আছে? যে তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ইচ্ছা মতো যে কোনো কলাম এবং সারি বাদ দিয়ে তোমার যে ভুক্তিগুলো থাকে সেটাই। যেমন এই যে এই ম্যাট্রিক্স, এটা দেখো, এটা হচ্ছে এটার একটা সাবম্যাট্রিক্স। এটা কেমনে পাইছি? আমি যে এই সারি বাদ দিছি, এই সারি বাদ দিছি, এই কলাম বাদ দিছি, দিয়ে এই যে এইটুকু আসছে, এটাই হচ্ছে যে এইটা, ঠিক আছে? আচ্ছা, এটা কেমনে আসলো? এটা দেখো, এটা কেমনে আসলো? এটা হচ্ছে এই যে এই সারি বাদ দিছি, এই কলাম বাদ দিছি, দিয়ে শুধুমাত্র এটা চলে আসছে, ঠিক আছে? এটা কিন্তু একটা কি ম্যাট্রিক্স? সাব ম্যাট্রিক্স। আবার তুমি চাইলে এই যে এই সারি, এই কলাম বাদ দিয়ে এই সারিও বাদ দিলা, এই কলামও বাদ দিলা, শুধুমাত্র এইটা 3, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স পাইতে পারো। এটা একটা সাব ম্যাট্রিক্স। ওকে, আমরা এই আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আমাদের ম্যাট্রিক্সের ছোট্ট কিছু জিনিসপাতি বাকি আছে, তারপরে হয়তো আমরা সরাসরি হচ্ছে প্রবলেম সলভিংয়ে চলে যাবো। শেষ পর্যন্ত তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।